চট্টগ্রামের কদমতলীতে কম্বলের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে 7টি ইউনিট। ভূমিকম্পে নরসিংদীতে ক্ষতি কত 3 দিন পরও জানাতে পারেনি প্রশাসন। এবং সাভারের তাজরিন ফ্যাশন ট্র্যাজেডির 13 বছর, নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন। এটিএন নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে প্রধান শিরোনামগুলো। বিস্তারিত জানাবো। দর্শক, চট্টগ্রামের কদমতলীতে একটি কম্বলের গোডাউনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজের সঙ্গে। পারভেজ, আমাদের জানান যে কি অবস্থা এখন সেখানে, আগুনের ক্ষয়ক্ষতি কেমন হতে পারে এবং আগুন লাগার কারণ জানা গেছে কিনা? আচ্ছা শিমু, প্রথমে জানিয়ে রাখি, এটি দুপুর 1টায় যখন আগুনটি লাগে, এর আধা ঘন্টা পরে ফায়ার সার্ভিস এসে এখানে যোগ দেয়, অর্থাৎ 1টায়। এবং আমরা এখন যে জায়গাটিতে রয়েছি, এই ভবনটি হচ্ছে যে হোসেন চেয়ারম্যানের গুদাম, এবং এই গুদামের 4 তলায় আমরা দেখেছি যে 4 তলার টপ ফ্লোরে এই গোডাউনটি রয়েছে। সেখানে কম্বল, কিছু ক্রীড়া সামগ্রী এ ধরনের গুদামজাত করা হয়। তবে এই আগুনটি আসলে কী কারণ লেগেছে এটা কেউই বলতে পারছে না এখানে। তারপরেও কিছু প্রত্যক্ষদর্শীরা বারবার অভিযোগ করছিলেন যে একদম ফায়ার সার্ভিস খুব সন্নিকটে রয়েছে, যেটি 10 মিনিটের পথ না, তারপরেও সেটি ফোন দেওয়ার পরে তারা এসছেন আধা ঘন্টা পর। অর্থাৎ আমাদের সক্ষমতা নিয়ে সবাই প্রশ্ন তুলছেন। এখনও দেখা যাচ্ছে ফায়ার সার্ভিস যে গাড়িটি এখানে রয়েছে, এখান থেকে যে কিছু সিঁড়িওয়ালা গাড়ি রয়েছে যেগুলো ল্যাডার বলা হয়, সেই গাড়িগুলোও যদি আসতো হয়তো এটি সিঁড়ির মাধ্যমে একদম যেখানে আগুন লেগেছে সেখানে গিয়ে পানিটি ছিটাতে পারতো। অর্থাৎ 5000 ফিটের একটি জায়গা, সেটি কিন্তু নিয়ন্ত্রণে আনতে এখনও প্রায় 3 ঘন্টা পার হয়ে যাচ্ছে। তারপরে একজন দর্শনার্থী, অর্থাৎ যিনি দেখেছেন এরকম একজনকে, স্থানীয় একজনকে একটু যুক্ত করে নেই। আচ্ছা, আপনারা এখানে কাজ করেন মনে হয়? আচ্ছা, একটু বলেন তো, মানে এখানে কি থাকে বা কিভাবে লাগছে? এটা হচ্ছে আপনার কম্বলের ফেটে আর কি, কম্বল এবং ফুটবল মানে ওরা তৈরি করে এখান থেকে বিক্রি করে আর কি, সাপ্লাইদের দোকান আর কি। তো আধা ঘন্টা আগে ওরা এসেছিল, এসে মাল ট্রান্সফার দিয়ে আবার তালা মারে চলে গেছে। তারপর আধা ঘন্টা পরে যখন 1টা বাজছিল তখন দেখতেছে ওরা আগুন লাগছে এখানে। এখন খবর পেয়ে এখন ওরা ছুটে আসছে আর কি। এখন তো জানতে পারবো না কিসের থেকে আগুনটা লাগছে আর কি। হয়তো ওরা ছিল, এখন ওরাই জানে, বা কারেন্টের সুইচ বন্ধ করে নাই, বা সিগারেট এরকম কোনো জাতীয় যে কোনো একটা কারণে হয়তো আগুন ধরছে। এখানে মূলত কি করা হতো? এটাই আপনার চায়না থেকে কম্বল আসে, আপনার খুচরা আসে এখানে আর কি, মেশিনে তৈরি করে আর কি, তৈরি করে দোকানে সাপ্লাই দেয় আর কি এখান থেকে। আচ্ছা, আমরা এখানকার একজনকে যুক্ত করে নিয়েছিলাম, তিনি যেমন জ্বালাচ্ছিলেন, চায়না থেকে ওনারা কম্বল আয়না এখানে বিভিন্ন দোকানে ওনারা সাপ্লাই দেয়, সে ধরনের একটি গুদাম আসলে এটি। আর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনও এটি নিয়ন্ত্রণে ঘোষণা দেয়নি, অর্থাৎ এখনও কাজ চলমান রয়েছে। তো যেটি বলছিলাম যে আগুনটি এখন চলমান রয়েছে এবং ফায়ার সার্ভিসের 7টি ইউনিট কাজ করছে, এবং প্রশাসনের পক্ষ থেকে সবাই, শিল্প পুলিশ থেকে আরম্ভ করে সবাই নিরাপত্তায় রয়েছে, যাতে কেউ অপ্রীতিকর কোনোরকম কোনো পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। শিমু। পারভেজ, ধন্যবাদ আপনাকে। আপনি সেখানে থাকুন, আমরা আশা করছি খুব শীঘ্রই আগুন নিভে যাবে। দর্শক, চট্টগ্রামের কদমতলী থেকে আমাদের সেখানকার বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ। ভূমিকম্পের 3 দিন পরেও নরসিংদীতে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করতে পারেনি প্রশাসন। আগামী বুধবার ঢাকা থেকে বুয়েটের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল নরসিংদীতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনগুলো পরিদর্শন করবে। এরপরই ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন। ভূমিকম্পে নরসিংদীতে 5 জন নিহত ও শতাধিক আহত হন। আনুমানিক শতাধিক সরকারি বেসরকারি স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। সব উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ দপ্তর প্রধানদের 48 ঘন্টার মধ্যে ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা ও ক্ষয়ক্ষতি নিরূপণ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান জেলা প্রশাসক। গত শুক্রবার সকালে প্রথম দফার পর শনিবার সকাল ও সন্ধ্যায় আরও 2 দফা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী। তাজরিন ট্র্যাজেডির 13 বছর পূর্তিতে নিহতদের শ্রদ্ধা জানিয়েছেন তাদের স্বজন, আহত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। ন্যায্য ক্ষতিপূরণ এবং দায়ী ভবন মালিক দেলোয়ারের বিচারের দাবি জানিয়েছেন তারা। দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নিহত ও আহতদের পরিবারের সদস্যরা।
সাভার থেকে কামরুজ্জামানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সোমবার সকালে অগ্নিকাণ্ডে বিধ্বস্ত তাজরিন ফ্যাশন ভবনের সামনে জড়ো হন নিহত শ্রমিকদের স্বজন, আহত শ্রমিক এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। নিহতদের স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তারা। আয়োজন করেন দোয়া মাহফিলের। 2012 সালের 24শে নভেম্বর আশুলিয়ার নিশ্চিতপুরে তাজরিন ফ্যাশন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 117 জন শ্রমিক নিহত হন, আহত হন 2 শতাধিক। স্মরণ সভায় আহতরা সেই বিভীষিকাময় দিনের স্মৃতিচারণ করেন, তুলে ধরেন তাদের দাবি দাওয়া। দাবি না মেনে নিলে শরীরে কেরোসিন তেল ঢেলে আত্মহননের হুমকিও দেন কেউ কেউ। এরকম বাচ্চা আমরা বাঁচতে চাই না, আমাকেও ক্ষতিপূরণ আমরা চাই, আর আমাদের চিকিৎসার দায়িত্ব নেই সেটা চাই, আর আমাদের পরিবার সহ চিকিৎসার দায়িত্ব আমরা চাই। আমরা সব শ্রমিকরা কেরোসিন নিয়ে প্রস্তুতি নিছি, যদি আমরা কোনো আশ্বাস না পাই এই কেরোসিন নিজের শরীরে নিজে দিয়া আমরা এই জায়গায় আত্মহত্যা দিব। আমাদের এই আত্মহত্যার জন্য রাষ্ট্র দায়ী থাকবে। শ্রমিক নেতাদের অভিযোগ, যার অবহেলায় এত প্রাণহানি, তাজরিন ভবনের সেই মালিক দেলোয়ার হোসেন জামিনে ঘুরে বেড়াচ্ছেন। আজও তার বিচার হয়নি। তাজরিনের যে ভবনটি রয়েছে তা পুনর্বাসন ব্যবস্থা করা হোক এবং শ্রমিকদের জন্য এখানে এক জীবনের আয়ের সমপরিমাণ তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবারও দাবি জানাচ্ছি, যখন সকল হত্যাকাণ্ডের বিচার, ক্ষতিপূরণ, একযোগ আয়ের সম ক্ষতিপূরণ যেন প্রদান করে। দাবি আদায়ে তাজরিন ফ্যাশনের সামনে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি রয়েছে। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভাগীয় শহর খুলনায় এখন নির্বাচনী প্রচারণায় সরগরম। জেলার 6টি আসনের প্রার্থীরাই রাত দিন যাচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। আরো বিস্তারিত জানাতে খুলনা নগরীর পিকচার প্যালেস মোড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, নির্বাচন বেশ কাছাকাছি বলা যায়, কেমন চলছে প্রচারণা সকলের? শিমু, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে রাজনীতি, এই রাজনীতির কিন্তু প্রাণ বলা হয় এই খুলনাকে। এই খুলনায় কিন্তু রাজনীতির উত্তাপ ছড়িয়ে পড়ার পরই কিন্তু দক্ষিণ অঞ্চলের রাজনীতিতে উত্তাপ বিরাজ করে। আপনাকে যদি একটু জানাই যে খুলনা আসলে যে 6টি আসন রয়েছে, এই 6টি আসনেই ইতিমধ্যেই বিএনপির কিন্তু 5টি আসনে তাদের প্রার্থী তারা দিয়েছেন এবং জামাত তাদের 6টি আসনই তাদের প্রার্থী দিয়েছেন। এছাড়াও যে ইসলামী আন্দোলন রয়েছে তারা 6টি আসনই তাদের প্রার্থী ঘোষণা করেছেন। অন্যদিকে এনসিপির এখনও পর্যন্ত প্রার্থী ঘোষণা না করলেও এনসিপির বিভিন্ন মনোনয়ন প্রত্যাশীরা তারা কিন্তু মাঠ চষে বেড়াচ্ছেন। আর আমরা প্রার্থীদের সঙ্গে কথা বলছি, তারা প্রার্থীরা যেমনটা বলেছেন যে আসলে খুলনা কিন্তু এক সময়ের বন্দর নগরী অর্থাৎ শিল্পনগরী ছিল, তবে সেই শিল্পনগরী কিন্তু ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। তারা যদি নির্বাচিত হয় তাহলে কিন্তু তারা যে সেই পুরানো শিল্পনগরীকে কিন্তু তারা ফিরিয়ে আনার জন্য কাজ করবেন, তারা আধুনিকায়ন করবেন বলে তারা কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন। এছাড়াও কিন্তু প্রার্থীরা বলেছেন যে আসলে যুবকদের যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থান কিন্তু তারা করবেন এমন প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা বলেছেন যে আসলে শিল্প অঞ্চলে যে একসময় পাট শিল্প ছিল, সেই পাট শিল্প কিন্তু একে একে সব মিলগুলো বন্ধ হয়ে গেছে। প্রার্থীরা অর্থাৎ বিএনপি মনোনীত প্রার্থী, জামাত মনোনীত প্রার্থী, ইসলামী আন্দোলনের প্রার্থী, আসলে সব দলের প্রার্থীরা কিন্তু বলেছেন যে তারা নির্বাচিত হলে কিন্তু এই যে পাট শিল্প অর্থাৎ মিলগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো কিন্তু তারা চালু করার কথা বলছেন। আসলে প্রতিশ্রুতির যে ফুলঝুরি, সেই ফুলঝুরি নিয়ে কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তবে ভোটাররাও কিন্তু এবার তাদের যে কার ধারা অধিকার আদায় হবে তারই কিন্তু তারা নির্বাচিত করতে চান। আমার কাছে সব মিলিয়ে শিমু এই ছিল শিল্পনগরী খুলনা থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। ধন্যবাদ অসীম আপনাকে। দর্শক, খুলনা নগরীর পিকচার প্যালেস মোড় থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ অসীম। দেশের খবরে সময় হলো একটি বিরতির, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গে বিরতির পর আবার আমন্ত্রণ দেশের খবরে। কুমিল্লা বিভাগ ঘোষণার দাবি জানিয়েছেন কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা নেতারা।
সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনেই দাবি জানান তারা। সংগঠনের সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মোশাররফ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় ঢাকায় কর্মরত দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। দ্রুত কুমিল্লা নামেই বিভাগ ঘোষণার দাবি ও বাস্তবায়নের যৌক্তিকতা এবং ভবিষ্যৎ কর্মসূচির ব্যাপারে মতামত তুলে ধরেন তারা। বলেন, অবকাঠামো থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কুমিল্লাকে বিভাগ না করে যুগের পর যুগ বঞ্চিত করা হয়েছে। নাটোরে সমতল আদিবাসী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও নারী নেত্রী সুলতানা কামাল। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ক্রিশ্চিয়ান এইডের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে ক্রিশ্চিয়ান এইডের কান্ট্রি ডিরেক্টর নুজহাত জাবিন, আমরাই পাড়ির প্রধান নির্বাহী জিনাতারা হক, জেলা লিগ্যাল এইড অফিসার বাদুল কুমার চন্দ সহ বিভিন্ন আদিবাসী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। সময় হলো আরও একটি বিরতির, সঙ্গে থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। বরিশাল ভোলা রোডের তেতুলিয়া নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। বরিশালে বসবাসরত ভোলার নাগরিকদের উদে আগে বেলা 11:30টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা অভিযোগ করেন, সেতুর অভাবে ভোলা থেকে বরিশালে চিকিৎসা সেবা সহ বিভিন্ন প্রয়োজনে আসতে যেতে চরম ভোগান্তি পোহাতে হয় তাদের। যোগাযোগ সংকটের কারণে জেলার অর্থনীতির প্রসারও থমকে আছে। দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসলেও সেতুর নির্মাণ কাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। দ্রুত সেতুর বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন তারা। দর্শক, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে অন্য অধিদপ্তরের সাথে একীভূতকরণ বাতিল, জাতীয় নার্সিং কমিশন গঠন করা সহ 8 দফা দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি দিয়েছেন রংপুরে কর্মরত নার্সরা। দুপুরে রংপুর মেডিকেল কলেজ প্রাঙ্গণে বিক্ষোভে 48 বছর ধরে পরিচালিত হয়ে আসা স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন নার্স নেত্রীরা। রংপুরের 6টি সংসদীয় আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী ও বিএনপি। এরপর আসনগুলোতে বইতে শুরু করেছে নির্বাচনী আমেজ। এ বিষয়ে জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শাহরিয়ার মিম। মিম, যেহেতু নির্বাচনী প্রচারণা চলছে এবং ইতোমধ্যে প্রার্থী ঘোষণা হয়ে গেছে, সেখানকার যারা প্রার্থী রয়েছেন তাদের অনুভূতি কেমন এবং সেই সঙ্গে যারা ভোটার তাদের অনুভূতি কেমন? একটি আসন এবং আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এই আসনে কিন্তু যারা প্রার্থী রয়েছেন, অর্থাৎ বিএনপির মনোনীত প্রার্থী শামসুজ্জামান শামু রয়েছেন, জামায়াতের মনোনীত প্রার্থী রয়েছেন অধ্যাপক বেলাল, এবং এছাড়াও ইসলামী আন্দোলনের পিয়াল সহ যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে নির্বাচনী প্রচারণা তারা কিন্তু শুরু করে দিয়েছেন। আমরা সন্ধ্যার পর থেকে দেখি যে তারা বিভিন্ন পাড়া মহল্লায়, বিভিন্ন শপিং মলে তারা ভোটারদের দ্বার প্রান্তে যাচ্ছেন এবং তারা কিন্তু ভোট চাইছেন। এবং আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু এখন পর্যন্ত এনসিপির কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি, তবে যারা এনসিপির সমর্থকরা রয়েছেন তারা কিন্তু তাদের যে প্রতীক শাপলাকলি নিয়ে কিন্তু মিছিল মিটিং করছেন। এবং আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে জাতীয় পার্টির থেকে তারা নির্বাচন করবেন কিনা এই ব্যাপারে এখন সিদ্ধান্ত আসেনি। আর যদি এখান থেকে নির্বাচন করেন সেক্ষেত্রে কিন্তু জাতীয় পার্টির যিনি আগে ছিলেন এখানে জিএম কাদের, তিনি কিন্তু নির্বাচন করার কথা রয়েছে, তবে এখন পর্যন্ত তারা সিদ্ধান্তে কিন্তু আসেনি। এবং অন্যান্য যে দলগুলো রয়েছে তারাও কিন্তু চেষ্টা করছেন, তাদের যে নির্বাচনী প্রচারণা তারা কিন্তু চালাচ্ছেন। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে এই যে রংপুর,
এই রংপুর কিন্তু জাতীয় পার্টির দুর্গ হিসাবেই পরিচিত ছিল, তবে এখন কিন্তু আর সেই দিনগুলোতে মানতে নারাজ বিএনপি, জামাতি ইসলামী এবং এনসিপি সহ অন্যান্য যে দলগুলো রয়েছে। তারা কিন্তু বলছেন যে এবার কিন্তু জাতীয় পার্টির এই দুর্গে বিএনপি থেকে কিন্তু বিএনপি যে প্রার্থী রয়েছেন তিনি কিন্তু এখানে ভালো প্রভাব বিস্তার করবেন। যদিও বিএনপির মধ্যে অসন্তোষ রয়েছে, যারা প্রার্থী মনোনয়ন বঞ্চিত হয়েছেন তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন। অন্যদিকে জামাতি ইসলামের যে প্রার্থী রয়েছেন অধ্যাপক বেলাল, তিনি কিন্তু কোনো ধরনের ঝামেলার মধ্যে নেই। তিনি কিন্তু নিশ্চিন্তে তার যে প্রার্থীতা নিয়েই কিন্তু তিনি ভোটারদের দ্বার প্রান্তে যাচ্ছেন এবং তিনি কিন্তু দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাইছেন। ধন্যবাদ আপনাকে, আপনি সেখানে থাকুন। আমরা আবারও পরবর্তী সংবাদে চেষ্টা করব আপনার সঙ্গে যুক্ত হবার এবং জানবার সেখানকার পরিস্থিতি। দর্শক, রংপুর থেকে আমাদের নির্বাচনী প্রচারণার সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার মিম। এই ছিল দেশের খবরের সর্বশেষ। আবারও দেখা হবে কাল একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন নিউজ। ধন্যবাদ।